এখানে কোনো ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না, আপনি আসতে পারেন। কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু নেই। আপনি এত সুন্দরী একটা মেয়ে, এমন রেগে কথা বলেন কেন? তোরে তো আরো বাসা ভাড়া দেওয়া যাবে না, তুই এক্ষুনি বের হ। কে আসছে রে মা? একটা ফালতু ছেলে আব্বু, খুব বাজে। কেন আসছে? বাসা ভাড়া নিতে। চলে যেতে বল, বাসা ভাড়া দেওয়া হয়ে গেছে। শুনলেন? এবার ভাগেন। আমি একবার একটু ওনার সাথে দেখা করতে চাই। ওকে, তবে লাভ নেই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে তুমি, তোমার নাম যেন কি? সাগর। কেমন আছো? ভালো, আপনি? ভালো। আঙ্কেল, আপনি বাসার কথা বলেছিলেন। অভি, তুই ওকে বাসাটা দেখিয়ে দে তো। তার মানে এই দজ্জাল মেয়েটার নাম অভি। নামটা তো অনেক সুন্দর, মেয়েটাও তো অনেক সুন্দর, আঙ্কেলও তো অনেক ভালো, কিন্তু মেয়েটা এমন দজ্জাল হলো কিভাবে? অভি অবাক হয়ে আমাদের কথা শুনছিল। তুমি না বললে বাসা ভাড়া দিয়ে দিচ্ছ? সাগরের কাছেই বাসা ভাড়া দিছি। অনেক ভালো ছেলে, তুই যা বাসাটা দেখিয়ে দে। কিন্তু বড় ভাইয়া হয়, উল্টো পাল্টা কিছু করবি না। আচ্ছা। অভি আমায় নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে দেখালো, তবে সবসময় ফুসুর ফাসুর করে কি যেন একটা বলছিল। বিকেলে বাসায় উঠলাম। পড়ালেখার জন্য বাসা থেকে অনেক দূরে থাকতে হচ্ছে, কিন্তু বাসা পাওয়া খুবই কঠিন। অনেক খুঁজে যখন হতাশ হয়ে পড়ছি, ঠিক তখনই এই আঙ্কেলের সাথে পরিচয় হয়। নতুন বাসার সব ঠিক করছি, এই অসময়ে আবার কে কলিং বেল বাজায়? আব্বু আপনাকে খেতে ডাকে। সমস্যা নেই, আমি রান্না করে খেয়ে নিতে পারবো। আপনি না গেলে আমারই ভালো, কিন্তু আব্বু বলছে আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, যান, আমি আসছি। মানে কি উল্টাপাল্টা বলছেন আপনি? কি বললাম আবার আমি? জান কাকে বললেন আপনি? যান মানে? ও যান। আবার আমি কিন্তু আব্বুকে বলে দিব। রেগে যাচ্ছ কেন? আমি তোমায় যেতে বলেছি। আপনার সাহস তো কম না, আমায় তুমি করে বলেন। তুমি তো আমার ছোট, তাই তুমি বললাম। আপনি বলে ডাকবেন, মনে থাকবে? জি। আসেন তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে খাওয়ার জন্য গেলাম। আঙ্কেলের সাথে অনেক গল্প করলাম। আমার বাড়ি গাড়ি সবকিছুর মালিক এই পাগলিটা। একমাত্র মেয়ে আপনার? সাগরকে আর একটু ভাত দে মা। না, আমার লাগবে না, আপনি খান। সাগর, তুমি ওকে আপনি করে বলছো কেন? ও তো তোমার ছোট। তাহলে কি বলবো আঙ্কেল? তুমি বলবে। উনি রাগ করবে না তো আবার? কিরে মা, তোর কোনো সমস্যা আছে? না আব্বু। অভি মনে মনে রেগে আগুন হয়ে যাচ্ছে। সাগর, তুমি কি বিষয়ে পড়ছো জানো? জি, গণিত। অভি, তুই তোর গণিত টিচারকে আসতে না করে দিস। কেন আব্বু? বাসায় টিচার রেখে বাইরের টিচারের কি দরকার? অভি শুধু রাগে গজগজ করছে। আঙ্কেল, আমি তো কখনো কাউকে পড়াইনি। সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। এখন বলো, তোমার কি কোনো সমস্যা আছে? জি না আঙ্কেল। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। খাওয়া শেষ করে একটু গল্প করে রুমে চলে আসলাম। মনে হয় অভি আমায় সহ্য করতে পারছে না, যদিও এটা আমার খারাপ লাগছে। তবুও করার কিছু নাই, থাকতে হবে। বাসা পাওয়া খুবই কঠিন এই শহরে, তাতেই আবার বউ নেই। বাসায় নিজেকে মানিয়ে নিতে 2 দিন চলে গেল। এই 2 দিন আঙ্কেলের বাসায় খেয়েছি। আজ আমি নিজেই রান্না করেছি। আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, আম্মু শিখাইছিল। আঙ্কেলের অভিকে দাওয়াত করছি, সবাই মিলে বসে রাতের খাওয়া শেষ করলাম। এরপর আঙ্কেল বলল অভিকে আগামীকাল থেকে পড়াতে। আমিও বেশি কিছু না বলে রাজি হয়ে গেলাম। পরের দিন সকালবেলা ক্যাম্পাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় আসছি। নতুন এলাকায় কাউকে চিনি না, তাই মাথা নিচু করে নিচে তাকিয়ে হাঁটছি। পিছনে থেকে কেউ ডাকছে মনে হচ্ছে। আমায় ডাকছেন? আপনাকে ডাকছি, শুনতে পান না? আসলে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছেন। আপনি তো নতুন আসছেন। মানে আমরা যে বাসায় থাকি আপনিও তো সেই বাসায় নতুন উঠছেন। জি। আমরা উপরতলায় থাকি। ও। আমি প্রিয়াঙ্কা। আমি সাগর। আপনি কাল রাতে ছাদে গিটার বাজিয়েছেন, তাই না? আপনি আর আমি তো একই সাথে পড়ি, আজ একই সাথে ক্লাস করলাম। ও, আমি লক্ষ্য করিনি। ইটস ওকে, আমরা তো বন্ধু, তো তুমি করে বলতেই পারি, কি বলো? আচ্ছা চলো বাসায় যাই। এই মেয়ে এত কথা বলে, সারাক্ষণ বক বক করতে করতে
রাস্তায় আমার কানের পোকা বের করে দিয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, কলিং বেল বাজছে। তুমি না, মানে অভি, আপনি? আব্বু আপনার কাছে পড়তে পাঠালো, আর এত ঢং না করে তুমি করেই বললেই সমস্যা নেই। আচ্ছা বসো। অভি, একটা কথা বলি। বলেন। উপরতলায় তো মনও গণিতে পড়াতে পারে। আপনাকে যতটা অসহ্য লাগে তার থেকে বেশি অসহ্য লাগে মুনাপুকে। হাজারটা ছেলে বন্ধু, সবসময় বকবক তো করবেই। তোমার ছেলে বন্ধু নেই? আপনি পড়াবেন নাকি আমি চলে যাব? আচ্ছা সরি। এইসব কি, রুমে তো অপরিষ্কার কেন? এরপর কোনোদিন এমন দেখলে বাসা থেকে বের করে দিব। মেয়ে মাইরি, 2 দিন হলো বাসায় আসলাম, এর মাঝেই বাসা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। মেয়েটা এমন যে কেন? বাসায় নতুন আসছি, কই একটু ভালো করে কথা বলবে তা না, বাড়িওয়ালা হয়েছে বলে সবসময় ঝালির উপর রাখে। আসলে ব্যাচেলর তো, তাই। এই জন্যই এইসব উটকো মানুষকে বাসা ভাড়া দিতে না করি, কিন্তু আমার কথা কানেই নেয় না। সরি, আর এমন করে রাখবো না। ঢং বাদ দিয়ে অঙ্ক করান। মনে হচ্ছে আমি না, ও আমায় পড়াবে। এরপর ওকে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিলাম। ইন্টার পরীক্ষা সামনে কয়েক মাস পর। আমি একটু ভালো করেই অঙ্কটা বোঝাতে পারি। সবগুলো অঙ্ক বোঝাতে পেরেছি। আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, বুঝনি? না, ঠিক তা না। তাহলে কি? আপনাকে আমি একটা বাজে বাদর ভাবতাম। কি? কিন্তু আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। মানে? আপনি কিন্তু অনেক সুন্দর করে অঙ্ক বুঝাতে পারেন। তাই? এটা আমার আগের স্যার 2 দিন বুঝিয়েছে, কিন্তু বুঝিনি। পড়ার সময় মনে অন্য কাউকে দেখলে 2 বার কেন 2000 বার বোঝালেও বুঝতে পারবে না। কি বললেন? কিছু না। ভেবেছিলাম আজ আব্বুকে গিয়ে বলবো আপনি পড়াতে পারেন না। ও, কিন্তু না, আপনার কাছে আমি গণিত শিখব। ওকে, তবে আমি কিন্তু বাজে না। কথা না বলেই চলে গেল। এইভাবে কিছুদিন চলে গেল। এখন অবির সাথে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক হয়েছে। আর আঙ্কেল এখন আমায় অনেকটা নিজের ছেলের মতো মনে করে। তবে অভি মাঝে মাঝে একটু বখাটে মনে করে। রাত প্রায় 10টা বাজে, শুয়ে শুয়ে বই পড়ছি। এত রাতে আবার কলিং বেল কে বাজায়? অভি, তুমি এত রাতে? আর তোমায় এমন লাগছে কেন? আব্বু অসুস্থ। কি বলো? চলো তো। দেখি আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেলকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। ডাক্তার ভালো করে দেখে বলল ভয়ের কিছু নেই, তেমন কিছু হয়নি। জীবনে প্রথম সেই দিন রাতে কোনো মেয়ে আমার বুকে মাথা রেখে কান্না করেছিল। পরের দিন দুপুরবেলা আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম। সেদিনের পর থেকে আমি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। এখন আমায় আর নিজেকে রান্না করে খেতে হয় না, অভি রোজ রান্না করে দিয়ে যায়। আমি যদি ভুল করেও রান্না করি তবে আঙ্কেল বকে, তাই আর রান্না করি না। অবির চোখে এখন আমি একজন ভালো ছেলে। কয়েকদিন পরেই অবির ইন্টার পরীক্ষা, তাই আঙ্কেল বলছে ওকে সারাদিন সময় দিতে আর সব বিষয়ে সাজেশন দিতে। এখন নিজের পড়ালেখার থেকে অবির পড়ালেখাকে বেশি সময় দিতে হচ্ছে। একটা পরিবার যে আমার উপর এতটা নির্ভর হয়ে যাবে তা আমি কোনোদিন ভাবিনি। অবিকে পরীক্ষায় নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্বটাও আমার উপর, যদিও তাদের নিজের গাড়ি আছে। দেখতে দেখতে অবির পরীক্ষা শেষ হয়ে গেল, আমারও সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেল। তাই আগের মতো করে আঙ্কেল আর অবিকে সময় দিতে পারতাম না। কিন্তু উপরতলার মন রোজ একবার করে হলেও আমার কাছে আসতো নোটস নেওয়ার জন্য। বসে বসে বই পড়ছি। এখন আর সবসময় দরজা আটকাই না। হঠাৎ করে মন চলে আসলো। কি করো? কে? ও তুমি? চমকে গেছো? একটু বসো, ওই যে চেয়ারটা নাও। তোমার পাশে বসি। মানে কেন? একটা প্রশ্ন সমাধান করার ছিল। ও আচ্ছা, আসো বসো। প্রিয়াঙ্কা আর আমি বসে একটা প্রশ্ন সমাধান করছিলাম। অভি এসে রুমে ঢুকলো। ঢুকে কোনো কথা না বলেই আবার চলে গেল। আমি পিছনে কয়েকবার ডাকলাম, কিন্তু পিছনে ফিরেও তাকালো না। প্রিয়াঙ্কাকে প্রশ্নটা সমাধান করে দিয়ে আমি অভিদের বাসায় আসলাম। কলিং বেল বাজালাম। সচরাচর অভি দরজা খুলে দেয়, কিন্তু আজ আঙ্কেল দরজা খুলে দিল। সাগর, তুমি কি এখন খুব বিজি থাকো নাকি? সামনে পরীক্ষা তো আঙ্কেল, তাই একটু। ও, এখন কেন জানি বেশি আসো না? অভি কই আঙ্কেল? রুমে। কেন, কোনো দরকার? না, ও আমার রুমে আসলো,
তারপর কিছু না বলে চলে আসলো। তাই ভাবলাম কোনো দরকার আছে কিনা। ও ও রুমে আছে, যাও গিয়ে কথা বলে আসো। ওর রুমে যাব? কেন, কোনো সমস্যা? ঠিক তা না, তবে আচ্ছা দাঁড়াও, আমি ডেকে আনছি। আমি সোফায় বসে আছি, একটু একটু ভাবছি এমন করে চলে আসলো কেন। সাগর, হ্যাঁ আঙ্কেল। ও তো রুমে নেই, মনে হয় ছাদে গেছে। ও আচ্ছা। তোমার যদি খুব দরকার পড়ে তবে ছাদে গিয়ে কথা বলে আসতে পারো। আচ্ছা আঙ্কেল, আমি গেলাম। আচ্ছা। ছাদে চলে আসলাম। এক কোণে বসে আছে নিশি, তবে পিছনে ফিরে মুখটা দেখা যাচ্ছে না। তুমি এখানে? আমি তোমায় খুঁজছি। কে? ও আপনি? তুমি কান্না করছো? কই না তো। তাহলে তোমার চোখে পানি কেন? এমনি। আমার কাছে লুকাবে না, বলো কি হয়েছে। কিছু না। আঙ্কেল কি বকছে তোমায়? না। তাহলে কি হয়েছে বলবে তো? আমি তোমার বড় ভাইয়ের মতো না। বড় ভাই মানে? তুই কি আমার নিজের মায়ের পেটের ভাই? তুমি তুই বলছো কেন আমায়? ভাবছিলাম তোর কিছুই বলবো না, কিন্তু না, তোর 12টা বাজাবো এবার। রুমে আয় শুধু, এখানে তোর কিচ্ছু বলবো না। অভি নিচে চলে গেল। বুঝতেই পারলাম না কি থেকে কি হলো। কান্না করছে কেন সেটাও বললো না। আবার বড় ভাই বললাম বলে ঝাড়ি মারলো। আবার তুই তুই করে বলা শুরু করছে এখন। এত কিছু ভাবলে হবে না, পরীক্ষা আছে, রুমে গিয়ে পড়তে হবে। নিচে নামলাম। রুমে এসে দেখি অভি আমার রুমে, পুরো রুমে উল্টাপাল্টা করে দিছে। কি বলবো কিছু বুঝতে পারছি না। অভি হঠাৎ করে এত রেগে গেল কেন? আমি রুমে আসার পর অভি গিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর ধীরে ধীরে আমার সামনে আসলো, এসে আমার কলার ধরলো। তোরে বিছানার উপর মাইয়া নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য বাসা ভাড়া দিছি? তুমি যেমন ভাবছো তেমন কিছু না। আমি যেটা ভাবছি সেটাই। ওই মাইয়া তোর রুমে কি করে? ও একটা প্রশ্ন সমাধান করতে আসছিল। একজনের সাথে আর একজন চিপকায় বসে প্রশ্নের সমাধান করতে হয়? আমায় শেখাস? আচ্ছা ঠিক আছে, কলারটা তো ছেড়ে দাও। ছাড়বো না। আর যদি কোনোদিন দেখি ওই মাইয়ার সাথে তোর কয়দিন কি আমার যে কয়দিন লাগে। অভি এমন আরো অনেক কথা বলে রুম থেকে চলে গেল। রুমটার পুরো 12টা বাজিয়ে দিছে। সব কাপড় এলোমেলো করে ছড়িয়ে দিছে। এখন এসব গোছানোর সময় নেই, কাল পরীক্ষা পড়তে হবে। তখন থেকে অভি আর আমার রুমে আসেনি। এমনি দিনে ঘন্টায় 2 বার আসে। এখন রাত, মনে হয় অভি আজ খাবার নিয়ে আসবে না, তাই নিজের খাবারটা নিজে বানিয়ে নিচ্ছি। কি করেন? কে? ও অভি, দরজা লক করা ছিল না। না। কখন আসলে? একটু আগে। আপনি কি করছেন? তুমি তো আমার উপর অনেক রেগে আছো, তাই ভাবলাম হয়তো আজ নিজের খাবার নিজেকে রান্না করতে হবে, তাই রান্না করছি। অভির চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে, যার তাপ আমি ওর সামনে দাঁড়িয়ে পাচ্ছি। কিছু বলল না। হাতের বাটিটাতে খাবার আছে আমি জানি, কিন্তু বাটিটা আবার হাতে করে নিয়ে চলে গেল। আমি পিছনে থেকে ডাকলাম, কিন্তু কে শোনে কার কথা। আমি সব থেকে ভালো যেটা রান্না করতে পারি সেটাই করলাম, ভাত আর ডিম। এখন খাবো। কে যেন কলিং বেল বাজায়। দরজা খুলে দেখি অভি, হাতে সেই তখনকার বাটি। আমার সাথে কথা না বলে হনহন করে হেঁটে এসে আমার প্লেটের খাবারগুলো সরিয়ে বাটি থেকে খাবার বেড়ে দিল। অভি আজ বিরিয়ানি রান্না করেছে, দেখেই তো জিভে পানি চলে আসছে। অভি খাবার বাড়ছে আর আনমনে বলে যাচ্ছে, ওনার জন্য কত কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম, আর উনি ভাত আর ডিম নিয়ে বসে আছে। আসেন। মনে হয় আমায় ডাকছে। ডাকলে বসেন, খেয়ে আমায় উদ্ধার করেন। কিছু না বলে খেতে বসলাম। শুনেছি অভি কারো উপর রাগ করলে না খেয়ে থাকে। বাটিতে দেখলাম আজ অনেক বেশি খাবার, কিন্তু ও তো ভালো করেই জানে আমি এতগুলো খাই না। তুমি খেয়েছো? না। এখন বুঝলাম ও দুজনের জন্য এনেছে। প্লেট নিয়ে আসবো। কেন? একসাথে খাই দুজনেই। একসাথে খেতে আরো প্লেট লাগে কেন? এক প্লেটে দুজন খাওয়া যায় না? মানে কিভাবে বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না, আপনি তো শুধু বোঝেন কিভাবে একটা মেয়ের সাথে চিপকায় বসে থাকা যায়। আমি গেলাম। আচ্ছা বসো, তুলে খাওয়াই দিচ্ছি আমি। আমি কখনো ভাবিনি অভি বসবে। আমি ভেবেছি অভি চলে যাবে, কিন্তু না, অভি মুচকি হেসে বসে পড়ল। আমি অভিকে খাওয়াই দিচ্ছি আর ও মিটিমিটি হাসছে। মেয়েটা যখন হাসে তখন দেখতে অনেক সুন্দর এবং মায়াবী লাগে। মনে হয় যেন হাসিতে মুক্ত ধরছে। খাওয়া শেষ করে আমি বাটি পরিষ্কার করতে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? বাটিটা পরিষ্কার করতে। আপনার না পরীক্ষা? আমি করব, আপনি পড়েন। আমি বাটিটা রেখে বই নিয়ে বসলাম। নিশি বাটি পরিষ্কার করে এসে রুম গোছাতে শুরু করলো। থাক, লাগবে না, আমি গোছাবো এখন। আমি এলোমেলো করছি?
তাই আমি গোছাবো, আর এসব মেয়েদের কাজ। ও তাই? আচ্ছা বললেন না তো বিরিয়ানি কেমন হয়েছে? সত্যি বলবো? অসাম। তোমার যে বর হবে সে অনেক লাকি হবে। কেন? কারণ তোমার মতো মেয়ে পাওয়া যে কোনো ছেলের জন্য অনেক ভাগ্যের। তাই? আমার মাঝে কি এমন আছে? তোমার মাঝে লুকিয়ে থাকা সুপ্ত একটা ভালোবাসা আছে, যেটার জন্য তুমি অনেক কেয়ারিং। আর ছেলেরা চায় যে তার সকাল শুরু হোক বউয়ের হাতে রান্না খেয়ে। ছেলেরা চায় তার বাবা মা যেন সব সময় তার বউয়ের প্রশংসা করে। আর তুমি আঙ্কেলের যেভাবে সেবা করো, তোমার এই অভ্যাসটা তোমায় অনেক ভালোবাসা এনে দিবে। আপনিও কি আমার মতো মেয়ে খোঁজেন? অবশ্যই। প্রতিটি ছেলে চায় একটা নিষ্পাপ মনের মানুষ তার জীবন সঙ্গী হোক, যার মুক্তঝরা হাসি দেখে সব ক্লান্তি ভুলে থাকা যাবে। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? তখন তো তুই করে বলতেছিলে, এখন আবার তুমি বলার জন্য পারমিশন নিচ্ছ? তখনের জন্য সরি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আঙ্কেল কি ঘুমাইছে? আব্বু আজ তাড়াতাড়ি ঘুমাইছে। আচ্ছা, তুমিও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার তো পরীক্ষা আছে কাল, তাই না? 10টায়। সকালে খাওয়া করে তারপর যাবে। আচ্ছা। অভি রুম থেকে চলে গেল। আমিও রুমের দরজা লক করে এসে একটু বই পড়ে শুয়ে পড়লাম। ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসলাম। প্রায় 8টা বাজে, তাই রেডি হচ্ছি। সকালের খাবার ক্যান্টিনে গিয়ে খাবো, কারণ আমি জানি অভি এখনো ঘুম থেকে ওঠেনি। ও 9টার পরে ঘুম থেকে ওঠে। আমি রেডি হয়ে চলে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? পরীক্ষা দিতে। খাবে না? আসো। তুমি রান্না করছো? সেই কখন? দেরি হয়ে যাবে। হবে না, একটু খেয়ে যাও প্লিজ। পাশেই আঙ্কেল ছিল। সাগর, যাও, তোমার জন্য সকাল থেকে রান্না করেছে পাগলিটা। অবির সাথে গিয়ে একটু খাওয়া করে বের হয়ে আসলাম। জোরে হাঁটছি, নয়তো দেরি হবে। এই সাগর। তুমি যাওনি প্রিয়াঙ্কা? না, দেরি হয়ে গেল। আচ্ছা চলো। প্রিয়াঙ্কা আর আমি হাঁটছি। একটা গাড়ি আমাদের সামনে এসে থামলো। গাড়ির গ্লাস নামিয়ে অবি আমাদের গাড়িতে উঠতে বলল। অবি সামনে বসে গাড়ি ড্রাইভ করছে, প্রিয়াঙ্কা আর আমি পিছনে বসে আছি। পিছনে বসে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অবি বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। হঠাৎ একবার অবির চোখাচোখি হতেই দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে। অবি, তোমার চোখ লাল হয়ে গেছে কেন? মনে হয় কিছু পেরেছো? দেখে দিব? লাগবে না। অবির গাড়ির গতি অনেক বেড়ে গেল। খুব তাড়াতাড়ি চলে আসলাম। প্রিয়াঙ্কা আর আমি নেমে চলে যাচ্ছি। এই একটু শোনো। প্রিয়াঙ্কা, তুমি আগাও, আমি আসছি। আচ্ছা। বলো। পরীক্ষা শেষ হয়ে গেলে আমায় ফোন দিবে। তোমার নাম্বার তো আমার কাছে নেই। 019996246। আচ্ছা। সাথে যেন ওই মেয়ে না থাকে, বলে দিলাম। কেন? আজ তোর 12টা বাজাবো। এ মা, আবার তুই করে বলছো কেন? অভি আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে চলে গেল। না জানি আবার কি করলাম। পরীক্ষা শেষ করে প্রিয়াঙ্কা আর আমি একসাথে বাইরে বের হলাম। কিন্তু প্রিয়াঙ্কার সাথে থাকলে তো অভি আমার 12টা বাজাবে। প্রিয়াঙ্কা, তুমি কি এখনই বাসায় যাবে? কেন? আচ্ছা, তুমি যাও, আমার যেতে দেরি হবে। কেন? কোনো কাজ আছে? একটা কাজ আছে। সমস্যা নেই, তুমি তোমার কাজ শেষ করো, আমি অপেক্ষা করছি। আরে না, তুমি চলে যাও। কেন? আমি থাকলে বুঝি সমস্যা? তেমন কিছু না, আমার জন্য একটা সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। এটা দেখতে আর শুনতে অনেক বাজে লাগে। তুমি যাও, আমি একটু পরে যাব। আচ্ছা। অনেক কষ্টে প্রিয়াঙ্কাকে বাসায় পাঠালাম। পকেটে থেকে ফোনটা বের করে অভিকে ফোন দিলাম। হ্যালো। অভি, আমি সাগর। বলো। পরীক্ষা শেষ হয়েছে, তুমি ফোন দিতে বলেছিলে। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি আসছি। কিছুক্ষণ পর অভি গাড়ি নিয়ে আসলো। এই যে, গাড়িতে ওঠেন। আমি বাধ্য ছেলের মতো চুপচাপ গাড়িতে উঠলাম। কি হলো অভি, গাড়ি স্টার্ট করো। তুমি পেছনে বসলে কেন? তাহলে কোথায় বসবো? সামনে জায়গা খালি ছিল না? একটা মেয়ের সাথে একসাথে বসে যাওয়া কেমন দেখায় না? ও আচ্ছা, এই হলো আমার উলুগুলু লজ্জাবতী লতা। কেন, প্রিয়াঙ্কা কি মেয়ে না? ওর সাথে বসা গেলে আমার সাথে যাবে না কেন? ও তো আমার বন্ধু। তোর বন্ধুর গোষ্ঠীর ষষ্ঠী পূজা, তুই সামনে আসবি কিনা সেটা বল। আচ্ছা, যাচ্ছি। অভির আর কিছু বলার আগে আমি সামনে এসে বসলাম। গাড়ি আপন মনে গাড়ি চলছে। অভিও কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলছি না। দুজনেই নীরবতা পালন করছি। তোমার কি বউ মরছে? কথাটা শুনে অনেকটা চমকে গেলাম। মানে বুঝলাম না, বিয়ে না করতেই বউ কিভাবে মরে? তাহলে কিসের জন্য নীরবতা পালন করছো? নীরবতা পালন করতে যাব কেন আমি? তাহলে কি মুখে সুপার গ্লু লাগিয়ে দিছে কেউ? কই না তো। তাহলে কথা বলছো না কেন? কি বলবো?
প্রিয়াঙ্কার সাথে থাকলে মুখ দিয়ে খই ফোটে, আর আমার সাথে কি বলবে সেটাই জানে না। প্রিয়াঙ্কা আমার। জানি তোমার বন্ধু। আচ্ছা একটা কথা বলো তো, প্রিয়াঙ্কার সাথে কি তোমার কোনো চক্কর চলছে না তো? আরে না, কি যে বলো, আমায় দেখে কি তোমার এমন মনে হয়? দেখে তো। যাই হোক, এইসব চক্কর টক্কর আমার বাসায় চলবে না, নয়তো বাসা থেকে বের করে দিব। আচ্ছা। অবি আমায় নিয়ে একটা শপিং মলে আসলো, এরপর ও শপিং করলো আর আমি ওর পিছনে পিছনে ঘুরলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটু শুইলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না। কেউ একজন আমার মুখে কিছু দিয়ে হালকা করে সুরসুরি দিচ্ছে। আমি চোখ খুলে দেখি অভি ওর চুল দিয়ে আমার মুখে ছোঁয়াচ্ছে। আমি হঠাৎ করে দেখে অনেকটা ভয় পেলাম। তুমি? ভয় পাইছো নাকি? একটু। কিন্তু তুমি এভাবে চুলগুলো আমার মুখে ছোঁয়াচ্ছ কেন? আসলে খাবার নিয়ে আসলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তাই ভাবলাম তোমায় জাগাই। তো ডাকলেই তো হতো। ডাকতে ইচ্ছে করেনি, তাই ডাকিনি। উঠো, খেয়ে নাও। উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তোমরা খেয়েছো? আব্বু খেয়েছে। তুমি খাওনি? না। কেন? আমি তো তোমার রোজ রান্না করে দিই, তাই না? তোমার কাছে যদি কিছু চাই দিবে? বলো, যদি পারি অবশ্যই দিব। রোজ রাতে আমায় খাইয়ে দিবে। কি বলো? আঙ্কেল জানতে পারলে সমস্যা হবে। কিছু হবে না, আমি আব্বুকে বলছি। ও আচ্ছা, ঠিক আছে। মেয়েদের চাওয়াগুলো মনে হয় এমনই অদ্ভুত। অবিকে খাওয়াই দিলাম। জানো, আমার খুব টেনশন হচ্ছে। কেন? কাল আমার রেজাল্ট। ও চিন্তা করো না, ইনশাআল্লাহ ভালো হবে। তুমি বলছো ভালো হবে? আচ্ছা, আমি গেলাম। অবি চলে গেল, আমিও শুয়ে পড়লাম। পরের দিন দুপুরবেলা আঙ্কেল ফোন দিয়ে তাদের বাসায় ডাকলো। বাসায় এসে দেখি উপরতলা সবাই আসছে। কিছুই বুঝতে পারছি না। আমায় দেখে প্রিয়াঙ্কা আমার কাছে আসলো। কই ছিলে? রুমে। কি হয়েছে? তুমি জানো না? কই না তো। অবি রুম থেকে বের হয়ে আমাদের কাছে আসলো, এসে আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। তোমায় বলছি না ওর থেকে দূরে থাকতে? কিন্তু কেন? ও তো আমার বন্ধু। তাতে কি হয়েছে? বন্ধু কলেজে আছে, বাসায় না। আচ্ছা, তুমি যে এভাবে হাত টেনে নিয়ে আসলে সবাই কি ভাবছে বলো? কে কিভাবে ভাবুক, তাতে আমার কি? ও তো তোমার রেজাল্ট তো শোনা হলো না? আমি A+ পেয়েছি। হঠাৎ করে আমায় জড়িয়ে ধরলো, হয়তো খুশির কারণে আত্মহারা হয়ে গেছে। সরি। ঠিক আছে। জানো, আমি এবার আপনাদের ভার্সিটিতে ভর্তি হব। তাই? আমি আজ অনেক খুশি। তো এখন বাইরে যাই, নয়তো সবাই কি না কি ভাববে। চলো। অভি আর আমি বাইরে চলে আসলাম। প্রিয়াঙ্কা আমাদের দিকে আসছে। অভি, তোমার সাগর ভাইয়া কি মিষ্টি খাওয়াইছো? ভুলেই গেছি, এখনই নিয়ে আসছি। সমস্যা নেই, আমি নিয়ে আসছি। সাগর, এই নাও, হা করো। হাতে দাও। না, আমি খাওয়াই দেব। আচ্ছা। অভি অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রিয়াঙ্কা ওর মতো করে প্রশ্ন করছে। সাগর, দেখো তো আমি শাড়ি পরছি, কেমন লাগছে? সুন্দর। জানো, তুমি ওই দিন ক্যাম্পাসে বলেছিলে না শাড়িতে মেয়েদের অনেক সুন্দর লাগে, তাই অনেক চেষ্টা করে শাড়ি পরেছি। তাই প্রিয়াঙ্কা আপু, ও এটা বলেছে? তুমি জানো, অভি সাগর কাল আমায় বলেছে আমি নাকি অনেক সুন্দর দেখতে। আরো অনেক কথা বলল প্রিয়াঙ্কা। অভি কিছু বলছে না, শুধু একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার প্রিয়াঙ্কার দিকে তাকাচ্ছে, কিন্তু প্রিয়াঙ্কার দিকে নরম দৃষ্টি আর আমার দিকে গরম দৃষ্টি। আচ্ছা আপু, তোমরা গল্প করো, আমি একটু আসছি। প্রিয়াঙ্কা আর আমি গল্প করছি, আমার ফোনে মেসেজ আসলো। তোর আজ কি যে করব, তোর হাত ভেঙে হাসপাতালে ভর্তি করাবো। তুই আমার বাসায় থেকে মেয়েদের কিসে সুন্দর লাগে সেই ডিগ্রি নিচ্ছিস? সবাই চলে যাক আগে, তারপর তোকে দেখাচ্ছি। আর যদি শাস্তি কমাতে চাস তাহলে ভালোই ভালোই ওর সামনে থেকে সরে যা। আরো অনেক কিছু লেখা, তার মানে ওইদিকে গিয়ে এসব লিখলো। এবার বুঝি সত্যি আমায় বাসা থেকে বের করে দিবে। কোনো রকম অজুহাত দিয়ে প্রিয়াঙ্কার সামনে থেকে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আজ অভি যে পরিমাণে রেগে আছে, না জানি কি করে। ভাবতে ভাবতেই অভি চলে আসছে, হাতে আবার দেখি লাঠিও নিয়ে আসছে। না জানি আজ কপালে কি আছে। অভি বিষাক্ত সাপের মতো জোরে জোরে শ্বাস নিচ্ছে আর আমার দিকে আগাচ্ছে। আমার তো ভিতর কাঁপছে, না জানি আজ আমার কোন হাল করে, যে পরিমাণে রেগে আছে। অভি, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তবে আমার কথাটা শুনলে তোর অনেক কিছু হবে। কি কথা বলো? তোর ওই প্রিয়াঙ্কার বাচ্চার সাথে এত কিসের কথা? আমি কিছু বলিনি তো, ও নিজেই তো কথা বলে। ওই চেমড়ি অনেক সুন্দর, তাই না? তুই কি সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়েছিস? সেটা তো কাল ওকে বাসায় পাঠানোর জন্য বলেছিলাম, তুমি তো একা থাকতে বলছো। তাই?
কিন্তু হাতে লাঠি কেন? তোরে যেটা বলছি সেটার উত্তর দে। দিচ্ছি, কিন্তু তুমি শান্ত হয়ে বসো আগে। আমি বাসবো না। তোরে কি প্রেম করার জন্য বাড়ি ভাড়া দিছি? না। কি বলছিস প্রিয়াঙ্কাকে? শাড়ি পরলে মেয়েদের অনেক সুন্দর লাগে। না মানে হ্যাঁ। তোর জন্য প্রিয়াঙ্কা শাড়িও পরে। আমি তো পড়তে বলিনি। আমিও শাড়ি পরছি, দেখ আমায় কেমন লাগছে। আসলে খেয়ালই করিনি অবি শাড়ি পরে আসছে। এতক্ষণ শুধু ওর কথাই উত্তর দিতে আর ওকে শান্ত করতে ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য ওর দিকে ভালো করে তাকাতেই পারিনি। কিন্তু এখন আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। সত্যি বলতে চোখ সরাতে পারছি না। নীল শাড়িতে অবিকে পুরো নীল পরীর মতো লাগছে। এমন করে কি দেখছো? রাগী চেহারায় এক মুহূর্তের মধ্যে লজ্জার আভা ফুটে উঠল, গালগুলো লাল হয়ে গেছে। ওর কথা বলায় আমিও একটু লজ্জা পেলাম। কিছু না। কেমন লাগছে বললে না যে? পরীর মতো। শাড়িটা কে পরিয়ে দিছে? আমি নিজেই পরছি। ও, একটু ভুল হইছে। কোথায়? ঠিক করে দাও। আচ্ছা আমি বলছি, তুমি ঠিক করো। তুমি ঠিক করে দিলে কি সমস্যা? আচ্ছা দিচ্ছি। আমি অবির কাছে যেতেই ও আমায় জড়িয়ে ধরলো। আমি জোর করে ওকে দূরে ঠেলে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। কি করছো তুমি? এসব পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, কারণ আমি তোমায় ভালোবাসি। কথাটা শুনে থমকে গেলাম। মুখ দিয়ে আর কেন জানি না কোনো কথা বের হচ্ছে না। তুমি বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? নাকি বোঝেও না বোঝার অভিনয় করো? তোমার সাথে সময় কাটাতে কাটাতে কখন যে তোমার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে, এরপর ভালো লাগা থেকে ভালোবাসা, বুঝতেই পারিনি। যখন তোমায় প্রিয়াঙ্কার সাথে দেখি তখন আমার শরীর জ্বলে যায়। তুমি যখন প্রিয়াঙ্কার সাথে হেসে হেসে কথা বলো তখন আমার খুব হিংসা হয়, রাগ ওঠে। আমি শুধু ভাবি আমার সাথে কেন তুমি এমন হেসে হেসে কথা বলো না? আমি চাই সারা জীবন তুমি শুধু আমার সাথে কথা বলো। আমি শুধু নিতর হয়ে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছি, কিন্তু কিছু বলতে পারছি না। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ভিতর হতে কেউ যেন কথা আটকে রেখেছে। আর যদিও মুখ দিয়ে কিছু বের হয়, তবে সেটা ভালোবাসি কথাটাই বের হবে, কারণ আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসার অধিকার আছে, প্রকাশ করার নেই। তাই শুধু শুনে যাচ্ছি। আমি কথা বলছি না দেখে অভি আবার বলতে শুরু করলো, তুমি জানো আমি জানতাম না ভালো লাগা ভালোবাসা কি, কিন্তু তোমার সাথে সময় কাটানোর পর প্রথম ভালো লাগা এবং ভালোবাসা বুঝতে পারছি। আমার পৃথিবী জুড়ে শুধু আব্বু ছিল, কিন্তু তুমি একমাত্র যে আমার এই পাথর ঘেরা পৃথিবীতে নতুন করে জায়গা করে নিয়েছো। তুমি জানো আমি কখনো স্বপ্ন দেখতাম না, কিন্তু এখন আমিও স্বপ্ন দেখি, অনেক সুন্দর স্বপ্ন যা আমার বাঁচার ইচ্ছাকে বৃদ্ধি করেছে। কথাগুলো বলে দৌড়ে এসে আবার আমায় জড়িয়ে ধরলো, কিন্তু এবার কেন জানি ওকে সরিয়ে দিতে মন চাইলো না। আমি তোমায় অনেক ভালোবাসি, তোমায় ছাড়া সত্যিই বাঁচবো না। কথাটা শেষ করে আমি ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু পিছনে ফিরে আবার বলল, আর যেন প্রিয়াঙ্কা আপুর সাথে কথা বলতে না দেখি, নয়তো তোমার খবর করে দিব। অভি চলে গেল। আমি শুধু ভাবতে লাগলাম, যদি এই কথা আঙ্কেল জানতে পারে তাহলে সে আমায় নিয়ে কি ভাববে। সে আমায় অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। না, আমি কখনোই তার বিশ্বাস নষ্ট করতে পারবো না। অভির এটা আবেগ যা 2 দিন পর নাও থাকতে পারে, কিন্তু ওনার এই বিশ্বাস হারালে জীবনেও হয়তো আর আমার মুখ দেখতে চাইবেন না। কিন্তু আমিও তো অভিকে ভালোবেসেছি, কি করব কিছুই বুঝতে পারছি না। রাতে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে শুধু আঙ্কেলের সাথে দেখা করে বাসায় চলে আসলাম। আঙ্কেল জানতে চাইলে বলছি পরীক্ষা শেষ, আর অনেকদিন হলো বাসায় যাই না, তাই বাসায় যাচ্ছি। আঙ্কেল অবির সাথে দেখা করে যেতে বলল, কিন্তু আমি নানান অজুহাত দেখিয়ে চলে আসলাম। বাসে উঠে অবির ফোনে একটা মেসেজ দিলাম, আমার রুমে টেবিলের উপর একটা চিঠি আছে, সময় করে একটু পড়িও। বাসায় এখনো পৌঁছাইনি, তার আগে অভি ফোন দিচ্ছে। ফোনের স্ক্রিনে অভি নামটা দেখে মুখটা কেমন যেন কেঁপে উঠল। ফোনটা কেটে দিলাম। হয়তো অভি চিঠিটা পড়েছে। চিঠিতে লেখা ছিল, আমি আগে থেকে বুঝতাম তুমি আমায় ভালোবাসো, হয়তো আমিও তোমায় ভালোবাসি, একটু না অনেকটাই ভালোবাসি, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। যদি তোমার আব্বু আমাদের এই ভালোবাসা সম্পর্কে জানে, তবে হয়তো আমার প্রতি তার যে ভালোবাসা তা ঘৃণায় পরিণত হবে। আর এটা আমি চাই না। তোমার এই আবেগ হয়তো কয়দিন পরই শেষ হয়ে যাবে, কিন্তু আমি সারা জীবন ওনার কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। তাই চলে গেলাম। হয়তো আর ফিরবো না তোমার পৃথিবীতে। তোমার পৃথিবীতে সাগর নামের যে নতুন চারা গাছটি একটু করে মাথা উঁকি দিচ্ছে, মনে করো সেটা অকালে ঝরে গেছে। ভালো থেকো। অভি বেশ কয়েকবার ফোন দিছে, বারবার কেটে দিছি। অভির নাম্বার থেকে একটা মেসেজ আসলো, শুধু একবার ফোনটা রিসিভ করো প্লিজ। মেসেজটা সিন করে ফোন দিলাম। হ্যাঁ বলো। অভি শুধু কান্না করছে।
কেন জানি না ওর কান্না সহ্য হচ্ছে না, তাই ফোনটা কেটে দিলাম। আবারও ফোন দিল। তুমি প্লিজ যেও না, ফিরে আসো। কান্না করেই যাচ্ছে, কেন জানি না আমার চোখেও পানি চলে আসলো, তাই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম। অনেকদিন পর বাসায় আসলাম। বাসার সবাই আমায় দেখে অনেক খুশি হলো। আমিও সবার সাথে হাসি মুখে কথা বলছি, কিন্তু ভাবতেও অবাক হয়ে যাচ্ছি আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিনেতা হয়ে গেছি। বাসার কেউ বুঝতেই পারিনি আমার ভিতরে কি ঝড় যাচ্ছে। বাসায় এসে কিছুতেই মন বসছে না, বারবার শুধু অবির কথা খুব করে মনে পড়ছে। বাসায় এসে 2 দিন এভাবে কেটে গেল। 2 দিন কোথাও যাইনি, সারাদিন রুমের মধ্যে বসেছিলাম। এলাকার এক বন্ধু হঠাৎ এসে আমায় ক্রিকেট খেলতে নিয়ে গেল। 2 দিন কোথাও যাইনি, তাই আম্মুও জোর করে পাঠিয়ে দিল। বন্ধুর সাথে ক্রিকেট খেলতে গিয়ে কিছুতেই মন বসছিল না, তাই কিছুক্ষণ সময় ওদের সাথে থেকে একটু পরে চলে আসলাম। বাসায় এসে দেখি বাসার সামনে একটা গাড়ি দাঁড় করিয়ে রাখা। আমাদের বাসায় আবার কে আসলো? গাড়িটা দেখতে অনেকটা অভির গাড়িটার মতো। গাড়ির দিকে তাকিয়ে আবার অভির কথা মনে পড়ে গেল। দাঁড়িয়ে না থেকে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি অভির আব্বু। আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো নেই বাবা, কোন রকমে বেঁচে আছি। আপনি আমাদের বাসা চিনলেন কিভাবে? তোমার আব্বুর নাম্বার ছিল, আর তোমার ফোন তো বন্ধ। ওটার একটু সমস্যা হয়েছে তাই। সাগর, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। চলো তোমার রুমে গিয়ে বসি। আঙ্কেল আর আমি আমার রুমে আসলাম। হ্যাঁ আঙ্কেল বলুন। অভি সুসাইড করার চেষ্টা করেছিল। কথাটা শুনে বুকের ভিতর কেমন যেন ব্যথা করতে শুরু করলো। কি বলেন আঙ্কেল? অভি এখন কেমন আছে? ও এখন হাসপাতালে। সুস্থ আছে তো? কিভাবে সুস্থ থাকে? কোনো ঔষধে খাচ্ছে না, বলছে তুমি ছাড়া ও ঔষধ খাবে না। আর তুমি তো জানোই ও কতটা রাগী আর জেদি। তার মানে আঙ্কেল সব জেনে গেছে। কি বলবো এখন আঙ্কেলকে? কিছু তো মাথায় আসছে না। তুমি যেদিন চলে আসলে সেদিন ও সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। সারাদিন রুমের মধ্যে বসে কান্না করে। তোমার একটা ছবির সাথে সারাদিন কি যেন কথা বলে আর কান্না। তুমি জানো ও আমার সাথে কথাও বলেনি, রুম থেকে বেরো হয়নি। আমার দিনগুলো কেমন করে যে কাটাচ্ছি তা তোমাকে বোঝাতে পারবো না। তোমার ফোন বন্ধ জেনেও বারবার তোমায় ফোন দিছে। আমি কিছু বলছি না, শুধু মাথা নিচু করে শুনছি। আঙ্কেল একটু থেমে চোখের পানি মুছে আবার বলতে শুরু করলেন। ও যে তোমাকে ভালোবাসে এটা আমি অনেক আগে থেকেই জানতাম। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর থেকে আমি ওর মা, আমি ওর বাবা, তাই ও সব কথা আমার সাথে শেয়ার করতো। আমি জানি তুমি খুব ভালো একটা ছেলে, তাই আমি ওকে বাধা দেইনি, বরং উৎসাহ দিয়েছি। তুমি যদি আসার আগে একবার আমায় বলতে কারণটা, তাহলে হয়তো আজ এই দিনটা আসতো না। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমার সাথে চলো, নয়তো আমার মেয়েটা বাঁচবে না। ও তোমায় অনেক ভালোবাসে, প্লিজ ওকে কষ্ট দিও না। ও আমার বাঁচার একমাত্র অবলম্বন। আঙ্কেলের সাথে কথা বলে ব্যাগ গোছাতে লাগলাম। আঙ্কেল আব্বু আম্মুর সাথে কি যেন কথা বলল। এরপর খাওয়া করে আমি আঙ্কেলের সাথে চলে আসলাম। আসার আগে আম্মু শুধু বলল, পরের বার আসার সময় বউকে সাথে করে নিয়ে আসিস। আঙ্কেল আর আমি হাসপাতালে আসলাম। এসে দেখি অভি ঘুমাচ্ছে, তাই ওকে না ডেকে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে হাসপাতালে চলে আসলাম। দরজার কাছে আসতেই বুঝলাম অবির ঘুম ভাঙছে। আঙ্কেল ওর সাথে কথা বলছে। ঔষধটা খেয়ে নে মা, নয়তো তুই সুস্থ হবি কিভাবে? আমি সুস্থ হতে চাই না। এটা বললে হবে? সুস্থ না হলে বিয়ে দিব কি করে তাহলে? কার বিয়ে? তোর বিয়ে দিব না। আমি বিয়ে করব না। এটা বললে হবে? ঔষধটা খেয়ে নে। বললাম না খাবো না। বেশি জোর করলে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিব। এইসব বাজে কথা বলে না মা। ওই দেখ কে আসছে। আমি তখন রুমে আসলাম। অভি আমায় দেখে বসলো। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে অভির। আমি কাছে যেতেই ও মুখ অন্যদিকে করলো। আব্বুকে চলে যেতে বলো। আমি আঙ্কেলকে বললাম, আপনি চলে যান, আমি দেখছি। আঙ্কেল বাইরে চলে আসলো। কথা বলবে না? না। আমি আসছি তো। তাতে আমার কি? আমি কি আসতে বলেছিলাম? বউ কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না, এই কানে ধরছি। থাক, লাগবে না কান্নে ধরা। কান্না করছো কেন? আমি এসেছি তো। তুমি খুব খারাপ। আমায় ছেড়ে চলে গেছিলে কেন? তখন বুঝতে পারিনি পাগলিটা আমায় এত ভালোবাসে। অনেক ভালোবাসি তোমায়, কখনো ছেড়ে যাবে না। আর বলো। ওষুধ খাইছো? না। খাবে না? তুমি খাওয়ায় দাও। কোনটা? এরপর অবিকে ওষুধ খাওয়াই দিলাম। অবি যে কয়দিন হাসপাতালে ছিল আমি সব সময় ওর সাথে ছিলাম। আজ 5 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। ধীরে ধীরে অবি সুস্থ হয়ে উঠল। অবি সুস্থ হয়ে বিয়ে করার জন্য প্রায় পাগলি হয়ে গেছে, কিন্তু আমি আর আঙ্কেল ওকে বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলাম। আমার পড়ালেখা শেষ হলে বিয়ে করব এই বলে ভর্তি করালাম। এখন আমরা দুজন একই ভার্সিটিতে পড়ালেখা করি।
রোজ একসাথেই যাওয়া আসা করি। মাঝে মাঝে প্রিয়াঙ্কা আমাদের সাথে যায়, তবে সেদিন আমার 12টা বাজিয়ে দেয়। একদিন ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুরা মিলে। বন্ধু বলতে আমি 2টো ছেলে আর 4টা মেয়ে, সাথে প্রিয়াঙ্কাও আছে। প্রিয়াঙ্কা আর আমি একসাথে বসে আছি, তখন অভির মেসেজ আসলো, তাড়াতাড়ি বাসায় আসো। আর আড্ডা না দিয়ে প্রিয়াঙ্কা আর আমি বাসায় আসলাম। রুমে যাওয়ার আগেই বাইরে থেকে কিছু ভাঙা শব্দ শুনছি। রুমে ঢুকে দেখে অভি পুরো রুম উল্টো পাল্টা করে দিয়েছে। দরজা বন্ধ করে অভির কাছে গেলাম। বুঝতে পারছি অভি মনে হয় আমায় আর প্রিয়াঙ্কাকে একসাথে দেখেছে। অভি, কি হয়েছে? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। কি হয়েছে বলবে তো? অভি অনেক রেগেছিল, তাই কোনো কথা না বলে জোরে একটা ধাক্কা দিল আমায়। আমি নিজেকে সামলাতে না পেরে পাশেই দালান ছিল, সেটাতে বাড়ি খেলাম। এরপর আর কিছু বলতে পারি না। চোখ খুলে দেখি আমি অভি রুমে। সামনে আঙ্কেল বসে আছে। মাথা তুলে বসতে চেষ্টা করলাম, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে, মনে হয় ব্যান্ডেজ করা আছে। আমায় উঠতে দেখে আঙ্কেল অভিকে বলল, অভি, সাগরের জ্ঞান ফিরেছে। আঙ্কেল চলে গেল, কিন্তু আঙ্কেল কথাটা শেষ না করতেই অভি আমার সামনে এসে হাজির। এসেই আমায় জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। এই পাগলি, কান্না করছো কেন? খুব ব্যথা পেয়েছো তাই না? এসব আমার জন্য হয়েছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কি বলছো এসব? একটু হালকা ব্যথা লাগছে, তেমন কিছু হয়নি তো? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর কখনো এমন করব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তবে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হয়, নয়তো অনেক বড় কিছু হবার সম্ভাবনা থাকে। সরি, আর এমন হবে না। আর আমি কি করব বলো? তোমায় কত করে না করছি ওর সাথে মিশতে না, তবুও তুমি ওর সাথেই বসে গল্প করো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ও, তুমি এত অবুঝ কেন? ও আমার বন্ধু হয়। বন্ধু বউয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো? তাই? কে বউ? কেন আমি? আরে লজ্জা পেয়েছে। আচ্ছা বউ, তোমার গুরুত্ব বেশি। বউটা অনেক কেঁদেছে মনে হয়। আর কখনো কান্না করবে না, কান্না করলে তোমায় পেতনির মতো দেখায়। কি, আমি পেতনি? আমার পেতনি। কই যাচ্ছ? আমার রুমে। না, তুমি আজ এখানে থাকবে। কি বলো? তাহলে তুমি কোথায় থাকবে? এখানে তোমার সাথে? পাগল হলে নাকি তুমি? কেন? আব্বু কি বলবে? কিছুই বলবে না, আমি আমার স্বামীর সাথে থাকবো, তাতে কে কি বলবে? পাগলি মেয়ে, আমাদের তো বিয়ে হয়নি। তাই জন্য কি একসাথে থাকা যাবে না? আমরা কিছু না করলেই তো হচ্ছে। কিছু না করলেই তো হচ্ছে মানে? কি করবা তুমি? কিছু না। আরে বাবা, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা নারীর ভূষণ। তাই? এবার তো আমায় লজ্জা লাগছে। আমি গেলাম, রান্না করতে হবে। আমিও আসবো। না, তুমি অসুস্থ, আর তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? তোমার সাথে গল্প করব। তাহলে গল্প করতেই সময় শেষ হয়ে যাবে, রান্না করা আর হবে না। ও, তাহলে চুপচাপ বসে বসে শুধু তোমায় দেখবো। ঢং করবা না তো, চুপচাপ এখানে বসে থাকো, আমি রান্না করতে যাচ্ছি। অবি রান্না করার জন্য চলে গেল। আমিও বসে বসে মোবাইলে গেমস খেলছি। ফোনটা পাশে রেখে কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো অবির চুলের ছোঁয়ায়। চোখ খুলে দেখি অবি ওর চুলগুলো আমার মুখের কাছে এনে বারবার আমার মুখে ছুঁয়ে দিচ্ছে। কি করছো তুমি? আমার কথায় অবি কিছুটা চমকে উঠলো। কিছু না। ভয় পেয়েছো? একটু। ও, কয়টা বাজে? 9:30। ওঠো, ফ্রেশ হয়ে খেতে চলো। আঙ্কেল খেয়েছে? না, একসাথে খাবো। আচ্ছা। ফ্রেশ হয়ে খাবার জন্য খাবার টেবিলে গেলাম। এখন কেমন আছো বাবা? এই তো আঙ্কেল, ভালো। কিছু মনে করো না, ও রেগে গেলে ওর জ্ঞান শূন্য হয়ে যায়। দোষটা তো আমারই ছিল, আমার জন্য তো রেগে গেছে। তোমার জন্য রেগে গেছে মানে? কিছু না আব্বু, তুমি খাও, খাওয়ার সময় কথা বলতে হয় না। অবি আঙ্কেলকে চুপ করিয়ে দিল। খাওয়া শেষ করে আমি আমার রুমের দিকে যাচ্ছি। কই যাও? দেখো না আব্বু, ওকে কত করে বললাম আমার রুমে থাকতে, কিন্তু তবু ও চলে যাচ্ছে। আঙ্কেল, ওকে একটু বুঝিয়ে বলেন তো, বিয়ের আগে একসাথে থাকা যায় না। কে বলছে? মানুষ বাজে বলবে। তাহলে আমি এখনই বিয়ে করব। পাগল হয়ে গেলে নাকি? আমি কিছু জানি না, আজ তুমি আমার সাথে থাকবে। এর জন্য যদি বিয়ে করতে হয় তবে আজকেই বিয়ে করব আমি। অভি রাগ করে চলে গেল রুমে। কি করব আঙ্কেল? ও অনেক জেদি বাবা, ভয় হচ্ছে যদি কিছু করে বসে। তাহলে কি করব এখন? এখন এত রাতে বিয়ে, কিভাবে কি করব? আঙ্কেল, একটা কথা বলি। আমি আপাতত ওর রুমে গিয়ে ওর সাথে ঘুমাই। এরপর ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমি রুমে চলে যাব। আচ্ছা বাবা, যা ভালো মনে হয় তাই করো। এরপর আমি ওর রুমে গেলাম। আমায় দেখে রাগী মুখটাতে হাসি ফুটেছে। তুমি আজ আমার সাথে থাকবে কিন্তু। সেই জন্য তো আসলাম। খুশিতে অভি দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। অভির মুখে হাসি ফুটেছে। মেয়েটা যে অনেক জেদি তা বুঝতে পারছি। তুমি এমন করলে কেন? কি করলাম আমি? তুমি জানো না বিয়ের আগে একসাথে থাকতে হয় না?
কেন? থাকলে কি হবে? আর আমি বললাম তো আমরা কিছু করব না। তাই? সেই কিছুটা কি? তুমি জানো না বুঝি? বাদ দাও, ঘুমিয়ে পড়ো চলো। আজ তো সারা রাত ঘুমাবো না। মানে? তাহলে কি করবে তুমি? সারা রাত আমরা গল্প করব। কি? আমি অসুস্থ। তাতে কি? সারা রাত জাগলে সমস্যা হবে। হবে না, আমি আছি তো তোমার সাথে। তাই? আচ্ছা চলো আমরা ছাদে যাই। কেন? বাইরে সুন্দর চাঁদ উঠছে, চলো দুইজন মিলে একসাথে দেখব। এত রাতে ছাদে যাবে? মানুষ জানলে কি বলবে? আমাদের ছাদ, আমাদের যখন ইচ্ছে আমরা তখন যাব। এতে মানুষ কেন কিছু বলবে? কারণ তুমি অবিবাহিত মেয়ে, আর সাথে একটা ছেলে। তো তুমি তো আমার স্বামী। এখনো তো হয়নি, তাই নয় কি? হবে তো। তুমি কি এখন আমার সাথে ছাদে যাবে? মহারানীর হুকুম, চলেন। ইস, তুমি যদি সুস্থ থাকতে তবে অনেক ভালো হতো। কেন? আমায় কোলে করে ছাদে নিয়ে যেতে। তাই? জানো, আমার খুব ইচ্ছে আমার স্বামী আমায় কোলে করে ছাদে নিয়ে যাবে, আর আমরা দুজন মিলে সারা রাত গল্প করব। এরপর অবির কথা শেষ না হতেই ওকে কোলে তুলে নিলাম। এই কি করছো? বউয়ের ইচ্ছে পূরণ করছি। কিন্তু তুমি তো অসুস্থ। তো কি হয়েছে? আমি এতটাও অসুস্থ হয়ে যাইনি যে ভালোবাসার মানুষের ইচ্ছে পূরণ করতে পারবো না। অবি কিছু বলছে না, ও শুধু আমার দিকে তাকিয়ে আছে। অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। ছাদে এসে ওকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরপরই ও আবার আমায় জড়িয়ে ধরলো। কি হলো, ছাড়ো। না, ছাড়বো না। চলো দোলনায় বসি। চলো। অবি আর আমি এখন দোলনায়। অবি বসে আছে আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। অবি অনেক কথা বলছে। মেয়েটা এত কথা বলতে পারে, তবে সবগুলোই তার স্বপ্নের কথা, এবং প্রতিটা লাইনে শুধু আমায় নিয়ে তার কল্পনা সাজানোর গল্প। কি হলো? কই কিছু না তো। তাহলে চুপচাপ আছো কেন? তুমি বলছো তাই। তখন থেকে আমি একাই বকবক করে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না। আমি তো তোমার স্বপ্নের কথা, তোমার কল্পনার কথাগুলো শুনছি। আচ্ছা, আম্মু আব্বুর সাথে তোমার কথা হয়েছে? আজ হয়নি। ও, আজ তো তুমি অসুস্থ ছিলে। আমায় কবে বাসায় নিয়ে যাবে? বাসায় মানে? আমি আব্বু আম্মুর সাথে দেখা করব না? কবে? এবার আমি এখন বাসায় যাব, তখন। আচ্ছা। এরপর আবার অভি কথা বলতে শুরু করলো। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি। ও শুধু কথা বলেই যাচ্ছে। রাত প্রায় 3টে বেজে গেছে। অবিকে নিয়ে নিচে আসলাম। অবির চোখে রাজ্যের ঘুম বাসা বেঁধেছে। ওকে কোলে করে এনে ওর রুমে শুইয়ে দিলাম। এরপর আমি আমার রুমে গেলাম। সকালবেলা অনেকগুলো শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার বেশ কিছু বান্ধবী আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। নিজের শরীরে চিমটি কাটলাম। এটা তো স্বপ্ন নয়। ওদের কারণ জানতে চাওয়ায় বলল প্রিয়াঙ্কা নাকি ওদের সবাইকে বলেছে আমি অনেক অসুস্থ, তাই দেখতে এসেছে। সবাইকে বসতে বললে সবগুলো আমার কাছেই বসলো। একজন তো কপালে হাত দিয়ে দেখছে জ্বর আসছে কিনা। সেই সময় অবিও রুমে চলে আসলো। অবি আমার রুমে মেয়ে দেখে অনেকটা চমকে যায়। প্রিয়াঙ্কা অবির সাথে সবার পরিচয় করিয়ে দিল। অবি শুধু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পরে সবাই চলে গেল। আমি শুধু বসে বসে ভাবছি এরপর আমার জন্য কি অপেক্ষা করছে। অবি মনে হচ্ছে খুব রেগে আছে। ফোনে গেমস খেলছি এমন সময় অবি রুমে আসলো, হাতে খাবারের বাটি, কিন্তু আমার সাথে কোনো কথা না বলেই চলে যাচ্ছে। অবি শোনো। কি বলবে তাড়াতাড়ি বলো। ব্যস্ত খুব? আর খাবারগুলো খেয়ে আমায় উদ্ধার করেন। রেগে আছো আমার উপর? আমি কেন আপনার উপর রাগ করব? আপনার যা খুশি তাই করেন। অবি কথাগুলো বলেই চলে গেল। আমি খাবার না খেয়ে ফোনটা টেবিলের উপর রেখে বাইরে বের হলাম। সারাদিন আর বাসায় ফিরিনি। বাসা থেকে বের হবার পর একটা বন্ধুর সাথে দেখা হয়। এরপর ওর সাথে ঘুরতে যাই, তাই বাসায় ফিরতে রাত হয়ে যায়। বাসায় এসে দেখি রুমে আঙ্কেল বসে আছে। আঙ্কেল আপনি এখানে? তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। আমি ফ্রেশ হয়ে অভিদের বাসায় গেলাম। আঙ্কেল কিছু বলবেন? অভি রুমে আছে, ওকে নিয়ে আসো। অভি রুমে গিয়ে দেখি ও শুয়ে কান্না করছে। অভি আমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে উঠে আমায় দেখে জড়িয়ে ধরলো। কই গেছিলা তুমি? কই গেছিলা তুমি? আমায় না বলে আমার বুঝি চিন্তা হয় না? কান্নার জন্য কথা ঠিক করে বলতে পারছে না। বুঝতে পারলাম পাগলিটা অনেক কান্না করছে। সরি, আর এমন হবে না। এখন থেকে কোথাও গেলে তোমায় বলে যাব। বাইরে চলো, আঙ্কেল ডাকছে। অভি আর আমি বাইরে আসলাম। কিছু বলবে আব্বু? আমরা ঠিক করেছি তোমাদের বিয়ে দিয়ে দিব। কথাটা শুনে অভি আঙ্কেলকে জড়িয়ে ধরলো। থ্যাঙ্কস আব্বু। তোমাদের বিয়ে সাগরের বাসায় হবে। তোমরা কাল বাসায় চলে যাবে দুজনেই, আর আমি কয়েকদিন পর আত্মীয়দের নিয়ে আসবো। অভি রাত থেকেই ওর ব্যাগ গোছানো শুরু করে দিছে। নিজেও সারা রাত ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। কোন জামাটা পরলোকে খুব সুন্দর লাগবে সেটা বাছাই করতে করতে সময় শেষ। অবশেষে
নীল একটা ড্রেস সিলেক্ট হলো। সকালবেলা রেডি হয়ে গাড়িতে বসে আছি, কিন্তু অভির আসার কোনো নামই নাই। একটু পরে দেখি নীল শাড়ি পরে কোন একটা পরী আমার দিকে এগিয়ে আসছে। চুলগুলো বাতাসে উঠছে, মনে হচ্ছে আমি ওর স্নিগ্ধতায় হারিয়ে যাই। হা করে কি দেখছো? কিছু না। এরপর দুজনেই গাড়িতে উঠলাম। গাড়ি নিজের গতিতে চলছে। অবি আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রেখে বসে আছে। আমি শুধু ভাবছি, এখানে শুধু প্রিয়াঙ্কাকে দেখে যে পরিমাণে রেগে থাকে, না জানি বাসায় যাওয়ার পর আমার কি হাল করবে। বাসায় তো সব আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। আল্লাহ রক্ষা করো। অভি আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখো? তোমায়। তুমি আমার হবে। এরপর তুমি আমি একসাথে থাকলে কেউ কিছু বলবে না। পাগলি মেয়ে। এখানে প্রিয়াঙ্কা নেই, কত মজা। প্রিয়াঙ্কা তো নেই, কিন্তু প্রিয়াঙ্কা থেকে আরো বড় হারামি আছে। কথাগুলো মনে মনে বললাম। এই, তুমি কিছু বললে? তুই না তো। তুমি ফিস ফিস করে কি যেন বললে? কিছু বলিনি। তুমি আমার কাছে লুকাচ্ছ। আমি বললাম অনেকদিন পর গ্রামে যাচ্ছি, অনেক আনন্দ হচ্ছে। আমারও। জানো, আমি এর আগে কখনোই গ্রামে যাইনি। তাই জন্য বলছি, শ্বশুরবাড়ির রাস্তা ভালো করে চিনে রাখো। কেন? আমি না থাকলে তুমি আসবে না এখানে। তুমি কোথায় যাবে? মনে করে কোথাও গেলাম। আমায় রেখে কোথাও যেতে দিব না। যদি নীল আকাশের তারা হয়ে যায়? কি বলছো তুমি এসব বাজে বাজে কথা? যেতেও তো পারি। তাই অভি কোনো কথা বলছে না, ওর চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো? এই পাগলি, তুমি কাঁদছো কেন? আরে বাবা, আমি কান্না করার মতো কি বললাম? তুই চুপ থাক, একটা কথাও বলবি না। সরি, তুমি রাগ করবে এটা ভাবিনি। তুই আমায় ছুবি না। এমন করে না, তুমি না অনেক ভালো। তোকে আমায় ছুতে না করছি না। প্লিজ এমন করো না, বাসার কাছে চলে আসছি। তো আমি কি করব? তুমি কান্না করলে সবাই কি ভাববে বলো? সবাই কি ভাববে সেটা আমি কি জানি। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, তবুও অভির কান্না থামাতে পারলাম না। বাসার সামনে এসে গাড়ির হর্ন বাজাতেই আম্মু বাইরে চলে আসলো। আমি আগে নামলাম। সাগর, অভি কই? ও তো গাড়িতে। আম্মু অভিকে নেওয়ার জন্য গাড়ির কাছে গেল। আমি শুধু ভাবছি, অভির চোখে পানি দেখে আমায় যে কত বকা শুনতে হবে তার কোনো হিসেব নাই। যেই ভাবা সেই কাজ। অভি এখনো কান্না করছে। অভির কান্না দেখে আম্মু রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো। আম্মুর এই দৃষ্টি আমার চিরচেনা মনে হচ্ছে। আজ তোর খবর আছে। আম্মু বাইরে কিছু না বলে অভিকে নিয়ে বাসায় চলে গেল। আমিও ওদের পিছনে পিছনে ব্যাগ নিয়ে গেলাম। আমি ব্যাগ নিয়ে রুমে যাচ্ছি। ওই হারামজাদা দাঁড়া। এই রে, এবার আমার গুটিল ছুটিয়ে দিবে। হ্যাঁ আম্মু। এখানেই দাঁড়াও। বাইরে থেকে আসলাম, ফ্রেশ হয়ে আসি আম্মু। ফ্রেশ পরে হবি, আগে এদিকে আয়। হ্যাঁ আম্মু বলো। অভি কাঁদছে কেন? এমনি। না আম্মু, ও রাস্তায় অনেক বাজে বাজে কথা বলছে আমায়। কি? আচ্ছা তুমি রুমে যাও, আমি ওকে শাস্তি দিচ্ছি। আম্মু, আমিও দেখবো। না, তুমি রুমে যাও। কেন রে? ও থাকলে সমস্যা কি? লজ্জা লাগবে তো আম্মু। তাই তোর লজ্জা পাওয়া উচিত। অভি, তুমি সোফায় বসো। আচ্ছা আম্মু। তুই হাঁ করে দাঁড়িয়ে কি দেখিস? শুরু কর। কি? তোকে নতুন করে বলতে হবে কানে ধরে উঠবস করতে? আম্মু, হবু বউয়ের সামনে না করলে হয় না? অভি যদি তোরে ক্ষমা করে তবে আমার কোনো সমস্যা নেই। না আম্মু, ওর শাস্তি পাওয়া উচিত। তুমি ওকে শাস্তি দাও, আমি নিজেই গুনবো। কি জ্বালায় পড়লাম। এই এক শাস্তি ছোটবেলা থেকে পেয়ে আসছি। যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আর কানে ধরতে কোনো লজ্জা করি না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। তাই কোনো দোষ করলে আম্মু কিছু বলার আগেই আম্মুর সামনে এসে 10 বার কানে ধরে উঠবস করলে আর কিছু বলতো না। কিন্তু আজ হবু বউয়ের সামনে অনেক লজ্জা লাগছে। কি রে, দাঁড়িয়ে আসিস কেন? তুই তো লজ্জা পাস না তাহলে? আম্মু। ওহ, বুঝছি। অভি, পরে শাস্তি দিব। ফ্রেশ হয়ে খেতে আসো দুজনেই। মনে মনে বলছি, বাঁচলাম বাবা। গোসল করে খাওয়া করে ঘুমালাম। অভি আম্মুর সাথে গল্প করছে। প্রায় 5টা বাজে। সুন্দর একটা স্বপ্ন দেখছি। কোন এক অজানা পথে হাঁটছি, আশেপাশে কেউ নেই। কি সুন্দর একটা আবহাওয়া। হঠাৎ ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি ইরা আমার সামনে বসে আছে। যার ভয় বেশি পেয়েছিলাম সেই হারামিটা সবার আগে সামনে এসে হাজির। তুই তুই কোথা থেকে? কখন থেকে ডাকছি, কানে শুনিস না? শুনতে পাইনি। দেখছিস না ঘুমাচ্ছিলাম। শেষ পর্যন্ত পানি ছিটিয়ে ঘুম থেকে তুললাম। তাই তো বলি, আমার এত সুন্দর স্বপ্নে এমন ফোঁটা ফোঁটা পানি আসলো কোথা থেকে? অনেক হয়েছে, এবার ওঠ। কেন? শুনলাম তুই নাকি নতুন বউ নিয়ে আসছিস। তো চল দেখাবি। ছাদে আম্মু সহ আছে, যা গিয়ে দেখে আয়। তাই? ওকে, আজ তোর বউরে এমন এমন কথা বলবো, তারপর দেখ তোর কি হাল করে। ইরা ছাদে চলে গেল, কিন্তু যাবার আগে কি বললো? এক লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠলাম, দৌড়ে ছাদে গেলাম। এই মাইয়া খুবই সাংঘাতিক, বলা যায় না।
কি হতে আবার কি করে দেয়। ইরা ছাদে যাওয়ার আগে ওর পথ আটকে দাঁড়ালাম। কি হলো, আমায় যেতে দে। তুই আমার অনেক ভালো বন্ধু, তাই না? কেন, কি হয়েছে? প্লিজ অবির সামনে উল্টাপাল্টা কিছু বলিস না, ও অনেক রাগী মেয়ে। তাই নাকি? তাহলে তো বলতেই হয়। শোন, ভালো হবে না কিন্তু। কি করবি তুই আমার? কিছু না, তুই আমার বন্ধু না, তোকে কিছু বলতে পারি আমি, বল। কিন্তু আমি অনেক কিছু বলতে পারি। হারামজাদা, কুত্তা, বান্দর, শয়তান, পথছাড়। থাক, আর কিছু বলতে হবে না, তুই যা বইন। কিন্তু ইরা আমার কথা না শুনে চলে গেল। আজ না জানি কি থেকে কি বলে, উল্টো পাল্টা কিছু বললে তো আমার 12টা বাজিয়ে দিবে। ভাবতে ভাবতে আবার রুমে চলে আসলাম। বেশ কিছু সময় পরে অভি আমার রুমে আসলো, এসে আমার পাশে বসলো, কিন্তু কোনো কথা বলছে না। না জানি ইরা কি কি বলছে। কি হয়েছে? তোমার একটা কথা বলার ছিল। এই রে, না জানি কি বলবে। বলো। আচ্ছা, ঈশিতা কে? ঈশিতা মানে? ঈশিতার নাম জানলে কেমনে? ইরা আপু বললো আমায় নিয়ে একটু ঈশিতার বাসায় যাবে, তাই তোমাকে বলতে আসলাম। এখন তো সন্ধ্যা, কাল যেও। এখনই যাই প্লিজ। ওকে, এখন যদি তুমি যাও তবে ইরার সাথে যেতে পারবে, কিন্তু কাল গেলে আমার সাথে যেতে পারবে। এখন তুমি বলো কার সাথে যাবে? তোমার সাথে। কিন্তু ইরা আপু তো মাইন্ড করবে। আমি ওকে বুঝাবো পরে। কি বুঝাবা? উল্টা পাল্টা কিছু একটা। আমি আম্মুর সাথে রান্না করতে গেলাম। আচ্ছা, ঈশিতার কথা ইরা আবার অভিকে বলতে গেল কেন? ঈশিতা আমার কলেজ জীবনের প্রেমিকা, মানে ও ভালোবাসতো, কিন্তু আমার মনে কোনো ফিলিংস ছিল না। রাতে খাওয়া করে ছাদে বসে আছি। তুমি এখানে? কে? ও তুমি? কেন, ঈশিতা আসবে নাকি? কি বলো এসব? ও এখানে আসতে যাবে কেন? না, আসতেও তো পারে, বলা তো যায় না। আচ্ছা, তুমি ইরাকে আপু বলছো, আবার ঈশিতাকে ঈশিতা বলছো। তো কি আপু বলবো? হ্যাঁ। তাই না? খুব দরদ উতলাচ্ছে, তাই না? মানে কি? তুমি যে ওর সাথে কলেজে লুতুপুতু প্রেম করতে, এটা আমি জানি না ভাবছো? লুতুপুতু প্রেম মানে? ও আমার বন্ধু। ইরা আপু আমায় সব বলছে। কি বলছে শুনি? তোমায় কেন বলবো? আমরা দুজন কথা বলছি, এমন সময় আম্মু আসলো। কি রে, দুজন মিলে কি নিয়ে ঝগড়া করিস? কিছু না আম্মু। তোমার ছেলে কলেজে লুতুপুতু প্রেম করতো, সেটা নিয়ে কথা হচ্ছে। কি বলিস? সাগর প্রেম করতো? না আম্মু, আমি প্রেম করলে তুমি জানতে না বলো? আম্মুকে না বললে আম্মু জানবে কেমন করে? আমরা দুজন ঝগড়া করছি, আম্মু শুধু বসে বসে আমাদের ঝগড়া দেখছে। আম্মু, তুমি কিছু বলছো না কেন? কি বলবো, তোরা তো ঝগড়ায় কোনো বিরতি নিচ্ছিস না। ছেলেটা নিজের তো, তাই কিছু বলবে না। আমার ছেলেকেও আমি কখনো কিছু বলবো না। আমিও ছেলের পক্ষ নেব। এরপর ছেলে আর আমি মিলে তোমার ছেলেকে চালাবো। অবি এই কথা বলে রাগ করে উঠে চলে গেল। এখন আমি আর আম্মু বসে আছি। মেয়েটা অনেক ভালো, অনেক সুন্দরও। জানি। ভাবছি এমন একটা মেয়ে কি করে তোর মতো হামজাদাকে পছন্দ করলো। ঠিক বলছো আম্মু, এখন বুঝতে পারছি তোমার ছেলেকে পছন্দ করে কত বড় ভুল করছি। তুমি রুমে যাওনি? আমি একা একা রুমে গিয়ে কি করব? ঘুমাবি না তুই? আচ্ছা চল, আমিও ঘুমাবো। আম্মু আর অভি রুমে চলে গেল। আমি একা একা বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। আসলেই তো অভি আমার মাঝে কি এমন দেখলো যে ও আমার মতো এমন একটা ছেলেকে পছন্দ করলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হতেই দেখি ইরা আমাদের বাসায় আসছে। কিরে, কই যাস? তোর বউয়ের কাছে। কেন? আমার বউয়ের কাছে তোর কি কাজ? তোর বউকে আমার অনেক ভালো লেগেছে, তাই তোর সব আকাম কুকাম এর খবর দিয়ে আসি। তুই যদি আমাদের বাসায় যাস তাহলে আজ তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। ইরা আর আমি এসব নিয়ে কথা বলছি। আপু, কখন আসছো? আসছি তো অনেকক্ষণ হলো। তাহলে এখানে দাঁড়িয়ে কি করো? তোমার গুণধর স্বামী আমার ভেতরে যেতে দিচ্ছে না। তোমার আবার কি হয়েছে? আপুকে আটকে দাঁড়িয়ে আছো কেন? কই কিছু না তো, এমনি দাঁড়িয়ে গল্প করছি। অভি ইরাকে নিয়ে বাসার ভিতরে গেল, আমিও ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করছি, তখন অভি রুমে আসলো। আসবো। রুমে আসার জন্য পারমিশন নিচ্ছ? কিছু বলবে? ইরা আপু আর আমি এলাকাটা ঘুরতে যাব। আম্মুকে বলছো? আম্মু যেতে বলছে। তাহলে যাও। তুমিও চলো না আমাদের সাথে। কেন? তুমি ছাড়া ভালো লাগবে না। পাগলি। আচ্ছা চলো। আমি, ইরা আর অভি বাইরে বের হলাম। অভিকে আমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি। হঠাৎ রাস্তায় ঈশিতার সাথে দেখা হলো। আরে সাগর, তুমি কেমন আছো? ভালো, তুমি? আমি ভালো। কবে আসছো? এই তো গতকাল। অভি ও হচ্ছে ঈশিতা, আর ঈশিতা ও হচ্ছে অভি, আমার হবু। ঈশিতা আমার দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। অভিও আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে অভির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। অভি আর আমি বাসায় আসলাম, কিন্তু অভি আমার সাথে কথা বলছে না। যখন আমার সামনে আসছে কেমন জানি রাগী লোক নিয়ে আমার দিকে তাকাচ্ছে। সারাদিন এমন করে কেটে গেল। সারাদিনে একবারও অভি আমার সাথে কথা বলেনি, এমনকি আমার রুমেও তেমন আসেনি। রাতের বেলা খাওয়া করে ছাদে চলে আসলাম।
এসে একা একা বসে আছি, কিছু ভালো লাগছে না, তাই আবার নিচে আসলাম। এসে অভি রুমে গেলাম। অভি একা একা বসে ফোনে কি যেন করছে। কি করছো? কিছু না। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? তাহলে কথা বলছো না কেন? তোমার ঈশিতা আছে না, যাও ওর সাথে গিয়ে কথা বলো। তাই? সত্যি যাবো? হ্যাঁ যাও। গেলাম কিন্তু। যাও, তোমায় বাধা দিছে কে? অভি রুম থেকে বের হয়ে আম্মুকে চিল্লিয়ে বললাম, আম্মু আমি ঈশিতাদের বাসায় যাচ্ছি, ফিরতে লেট হবে। কথাটা বলতে বলতে দরজার দিকে যাচ্ছি। অভি রুম থেকে দৌড়ে এসে আমায় টেনে ওর রুমে নিয়ে গেল। রুমের দরজা বন্ধ করে দিল। এই কি করছো? কি করলাম আমি? দরজা লক করলে কেন? আমার রুমের দরজা আমি লক করছি, তাতে তোর কি? কিন্তু কেন? ঈশিতার বাসায় যাবি তাই না? তুমি তো যেতে বললে। আমি যেতে বলবো বলে তুমি যাবে? কেন? কারণ আমি তোমায় ভালোবাসি। গিয়ে কি করতা তুমি? আমি কিছু করতাম না, ওই আমায় আদর করতো। কি? আমি থাকতে আমার স্বামীকে অন্য মেয়ে আদর করবে? আজ আমি তোমায় আদর করব। এই কি করছো? পাগল হয়ে গেছো নাকি? আমি আমার স্বামীকে আদর করতে। কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে হলে আদর করতে পারবো তাই না? অভি ওর আব্বুকে ফোন দিল। হ্যালো আব্বু, আমাদের বিয়ে কবে? আগামী সপ্তাহে। না, তুমি কালকেই চলে আসো। কেন? আমি কালকেই বিয়ে করব। কিন্তু তুমি আসবে কিনা? আচ্ছা, কিন্তু সাগরের আব্বু আম্মু কি মানবে? আচ্ছা বাই। অভি ফোন কেটে দিল। তুমি রুম থেকে কোথাও যাবে না, আমি আসছি। আমায় রুমে লক করে রেখে কোথায় যেন গেল। একটু পরে রুমে আসলো, গেল রাগী মুখে, কিন্তু ফিরে আসলো হাসি মুখে। ঘটনা কি? কি হলো, হাসছো কেন? কাল আমার বিয়ে। কি? আজ আমি অনেক খুশি। অভি খুশিতে আমায় জড়িয়ে ধরলো। আজ তুমি আর আমি একসাথে থাকবো। আম্মু জানলে কি বলবে বলো? আর কাল যদি বিয়ে হয় তবে তো কাল থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজ আমায় একটা পাপ্পি দাও। কাল দেই। আচ্ছা, তাহলে আমি পাপ্পি দেই। কাল দিও। আমি রুম থেকে চলে আসলাম। পরের দিন আমাদের বিয়ে হয়ে গেল। সকাল থেকে একবারও অভির সাথে কথা হয়নি। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভাবতে কেমন জানি লাগছে। আমার অপেক্ষায় ভিতরে আমার বউ বসে আছে। দেরি না করে ভিতরে গেলাম। কখন থেকে বসে আছি, তোমার এখন আসার সময় হলো? তাড়াতাড়ি আসলাম তো। আজ তো তুমি আমার স্বামী। আজ তো আদর করতে পারবো। তাই? আচ্ছা, তুমি এমন পাগলি কেন? কেমন? এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো দরকার ছিল? কি করব বলো, আমার যে ভালো লাগে না অন্য কারোর সাথে তোমায় কথা বলতে দেখে। এই জন্য তুমি তাড়াতাড়ি বিয়ে করলে? আর নিজের জিনিস বেশি দিন বাইরে ফেলে রাখতে নেই। কেন? নয়তো অন্য কেউ তুলে নিতে পারে। তাই? আজকের পর থেকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না কিন্তু। যদি বলি? তাহলে আমি মরে যাব। এই পাগলি, কি বলো এসব? তুমি শুধু আমার সাথে কথা বলবে, শুধু আমার দিকে তাকাবে, শুধু আমাকেই ভালোবাসবে। আচ্ছা পাগলি। কখনো কোনো মেয়ের দিকে তাকাবে না। আচ্ছা। কখনো ছেড়ে চলে যাবা না। আচ্ছা। অভি আমায় জড়িয়ে ধরলো। তোমায় জড়িয়ে ধরলে আমি কেমন জানি সবকিছু ভুলে যাই। তাই? এক অসীম সুখের সন্ধান পাই তোমার বুকে। আচ্ছা। তুই কি শুধু ও আচ্ছা তাই এসব বলবি? তুমি বাসর ঘরেও আমায় তুই বলছো? সরি, কিন্তু তুমি কথা বলছো না কেন? দেখছো না আমি আমার পাগলিকে দেখছি? শুধু দেখলে হবে, কথা বলতে হবে না? তুমি তো কথা বলছো। এরপর দুজনেই নীরবতা পালন করছি। অভি আমায় জড়িয়ে ধরে আছে। এই শোনো না। বলো। চলো না ছাদে যাই। এত রাতে? যাবে না? চলেন মহারানী। এভাবে না তো কিভাবে? তুমি আমায় কোলে করে নিয়ে যাবে। তাই? অবিকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। অবি আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমি পরীটাকে দেখছি। আজ ওকে অনেক বেশি সুন্দর লাগছে। অবি আনমনে কথা বলে যাচ্ছে, কিন্তু আমি অবির দিকে বিভোর হয়ে তাকিয়ে আছি। এভাবে যেন সারা জীবন যতগুলো রাত আছে সবগুলো পার করতে পারি।